গল্পের প্রথম পর্ব শোনার পর আপনারা অনেকেই অনুরোধ করেছেন দ্বিতীয় পর্ব শোনার জন্য। তাদের জন্য আজকের এই দ্বিতীয় পর্ব। চলুন তাহলে কথা না বাড়াই দ্বিতীয় পর্বে চলে যাই। নীলার পেটে সেই নোম আবৃত বাচ্চাটাকে দেখে আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। আমি কোন রকম নড়াচড়া করতে পারছিলাম না, আমার মাথাটা ঘুরছিল। আমি খেয়াল করে দেখলাম আমার মাথা ঘেমে একদম টপ টপ করে ঘাম বিছানার মধ্যে পড়তেছে। তারপরের কোনো কিছুই আমি বলতে পারবো না। তবে সকালবেলা যখন আমি চোখ খুললাম তখন আমি খেয়াল করলাম আমার আশেপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তখন মা আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই অজ্ঞান হয়ে পড়েছিলি কেন, আর বৌমা কোথায়? তখন আমি ঘরের চারপাশটা ভালোভাবে দেখে বললাম, নীলা তো আমার সাথেই ছিল, কিন্তু এখন কোথায় গেল? আমি তখন মাকে বললাম, তোমরা সবাই ভালো করে খুঁজে দেখো নীলা কোথায় গেছে, আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। তখন মা বলল, তুই আবার এই অসুস্থ শরীর নিয়ে এই মুহূর্তে কোথায় যাচ্ছিস? উত্তরে আমি শুধু মাকে বললাম, খুব জরুরি একটা কাজ আছে, এখনই আমাকে বাইরে যেতে হবে। এই বলে খুব তাড়াহুড়া করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে সোজা আমি সেই কবিরাজের বাড়িতে চলে গেলাম, যে কবিরাজ আমাকে বলেছিল আমার স্ত্রী কোনো মানুষ নয়, সে একজন ভয়ঙ্কর আত্মা। আমি যখন কবিরাজের বাড়িতে পৌঁছে গেলাম, কবিরাজ আমাকে দেখেই বলল, এত সকাল সকাল তুমি? কোনো বিপদ হলো না তো? আমি তখন কবিরাজকে বললাম, শুধু বিপদ নয়, অনেক বড় বিপদ। কবিরাজ সাহেব, আপনি যেমনটা বলেছেন তেমনটাই ঠিক। আমার স্ত্রী কোনো মানুষ নয়, সে একজন ভয়ঙ্কর আত্মা। আমি দেখেছি তার পা সাধারণ মানুষের মতো নয়, তার পা উল্টো। কিন্তু কবিরাজ সাহেব, আরো একটা ভয়ঙ্কর কথা আছে যা আপনাকে বলাই হয়নি। কবিরাজ তখন বলল, কি কথা? আমি তখন বললাম, কাল রাতে নীলার পেটে একটি বাচ্চা দেখেছি, যে বাচ্চাটির পুরো শরীর লোমে আবৃত, একদম শিম্পাঞ্জির মতো দেখতে। আমার এই কথাটা শোনার সাথে সাথে কবিরাজ সাহেব মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো আর বলল, হায় হায়, এ কেমন বিপদ আসতে চলছে এই পৃথিবীতে। কবিরাজের কথা শুনে আমি আরো ঘাবড়ে গেলাম আর বললাম, এখন আমি কি করব আপনি দয়া করে বলে দিন। কবিরাজ তখন বলল, এখানে আমি কিছুই করতে বা বলতে পারবো না। এখানে যদি কিছু করতে পারে তাহলে একমাত্র আমার গুরু নমানি ওজাই পারবে। আমি তখন বললাম, তাহলে আর দেরি নয়, চলুন এখনই তাহলে আমরা দুজনে মিলে নমানি ওজার কাছে চলে যাই। কবিরাজ তখন তৎক্ষণাৎ আমাকে নিয়ে সেই নমানি ওজার কাছে চলে গেল। নমানি ওজা আমাকে দেখেই বলল, কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে বচ্চ? তারপর আমি এবং কবিরাজ সাহেব নমানি ওজাকে সমস্ত ঘটনাই খুলে বললাম। আমাদের কথা শুনে নমানি ওজাও ঘাবড়ে গেল। তখন ওই নমানি ওজাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি একজন সাধারণ মানুষ হয়ে ওই ভয়ঙ্কর বাচ্চাটাকে নিজ চোখে কিভাবে দেখলাম? ওজা তখন বলল, তুমি নিশ্চয়ই চাঁদের আলোতে দেখেছ। আমি তখন অবাক হয়ে ওজাকে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি এটা কি করে জানলেন? ওজা তখন বলল, ওই আত্মারা চাঁদের আলো তাদের শরীরে প্রবেশ করায়, আর ওই চাঁদের আলোই তাদেরকে মানুষের রূপ দিতে সাহায্য করে, আর চাঁদের আলো গ্রহণের সময় তাদেরকে স্পষ্ট দেখা যায়, তাই তুমি দেখতে পেরেছো। আমি তখন ওজাকে বললাম, আচ্ছা সবই ঠিক আছে, তবে একদিনের মধ্যে ওই বাচ্চা এত বড় হলো কিভাবে? ওজা তখন বলল, আমি এই ব্যাপারে একটি বই পড়েছিলাম। ওইসব আত্মারা সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষের সাহায্য নেয়। এক্ষেত্রে সে তোমাকে পুরুষ হিসেবে ব্যবহার করেছে, আর শারীরিক সম্পর্কের কিছুক্ষণ পর থেকে এদের শরীর বড় হতে থাকে, কিন্তু তাদের এই গর্ভের সন্তান বড় করার জন্য রক্ত চাই। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? নমানি ওজা তখন বলল, এরা যত মানুষের রক্ত পান করতে পারবে তত তাড়াতাড়ি এরা পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারবে। আমি তখন তাকে বললাম, কিন্তু এখন পর্যন্ত তো আমার পরিবারের কেউ মারা যায়নি। নমানি ওজা তখন বলল, আড়ালে হয়তো অনেক কিছু হয়েছে যা তুমি এখনো জানোনি। আমি তখন সেই নমানি ওজাকে বললাম, ওজা সাহেব, এখন আমি কি করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। ওজা তখন বলল, সবার আগে ওই আত্মার আস্থানা অর্থাৎ কোথায় থাকে সেটা খুঁজে বের করতে হবে। চলো প্রথমে তোমার সাথে তোমার বাড়িতে যাব, তারপর যাব জঙ্গলের সেই জায়গাটা যেখানে তোমাদের বিয়ের গাড়ি নষ্ট হয়েছিল। তখন ওজা সাহেবকে নিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হয়ে আসার আগে ওজা সাহেব হাতে করে একটি বই নিয়ে আসলো। বাড়িতে আসার আগেই দেখি আমাদের বাড়িতে অনেক চিৎকার চেঁচামেচি। তারপর ওজাকে নিয়ে আমি যখন আমাদের বাড়িতে প্রবেশ করলাম আর দেখলাম উঠানেতে আমাদের কাজের ছেলেটাকে শুয়ে রাখা হয়েছে। মা তখন আমাকে বলল, ও নাকি মারা গেছে। আমি ওর দিকে তাকাতেই দেখলাম ওর পুরো শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ওর পুরো শরীরের রক্ত কে যেন শুষে নিয়েছে। এবার সেই নমানি ওজা আমার দিকে তাকিয়ে আমাকে বলল, বলছিলাম না তোমাকে, এবার চলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি সেই জঙ্গলে নিয়ে চলো আমায়। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। তারপর দুই ওজাকে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। তারপর ঘন্টা খানিকের মধ্যে আমরা সেই জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলে যাওয়ার পর নমানি ওজা জঙ্গলের বিশাল বড় একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। গাছের গায়ে কি যেন লেখা ছিল, সেই লেখাগুলো সে পড়তে শুরু করলেন, আর তার হাতে থাকা বইয়ের সাথে সেই লেখাগুলো মিলাতে থাকলেন। কিছুক্ষণ পরে সে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল আর বলল, চন্দ্রা, চন্দ্রা। আমরা তখন জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে কি? নমানি ওজা তখন বলল, তোমরা যাকে নীলা বলছো সে কোনো নীলা নয়, সে হলো চন্দ্রা। আমি তখন আবারও জিজ্ঞেস করলাম, চন্দ্রা মানে কি? যখনই নমানি ওজা চন্দ্রা সম্পর্কে বলতে শুরু করলো তখনই ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নমানি ওজা তখন চিৎকার করে বলতে লাগলো, পালাও এখান থেকে, পালাও, চন্দ্রা এসে গেছে। আসলে এটি অনেক বড় একটি গল্প। গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এই পর্বের লাইক কমেন্ট শেয়ার করে দিন, কেননা লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমি তৃতীয় পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর যারা প্রথম পর্ব দেখেননি তারা আইডিতে ঢুকে দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে। তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।